ওকে, সারা স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, দুটো কথা বলার যদি আইসোপেরিমেট্রিক প্রবলেম নিয়ে। আইসোপেরিমেট্রিক প্রবলেমের ইম্পর্টেন্সটা হচ্ছে আমরা যে ধরনের ফাংশনাল দেখলাম তারই মানে আমরা যখন প্রথমে ব্র্যাকেস্টোকন প্রবলেম ডিসকাস করলাম তাতে আমরা যে ধরনের ফাংশনাল দেখলাম সেটা ছাড়াও আরো কি কি ধরনের ফাংশনাল হতে পারে সেটা বোঝানোর জন্যই আইসোপেরিমেট্রিক প্রবলেম এবং হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম জিওডেসিক প্রবলেম, সেই দুটো প্রবলেমের ডিসকাশন আমরা করেছি। ঠিক আছে, সেটা নোটসের মধ্যে আছে। আমার ধারণা মানে অনলাইন লেকচারের মধ্যে খুব বেশি সেগুলো সম্পর্কে বলা নেই। ঠিক আছে, ওপরই বলা আছে। তার কারণ হচ্ছে অ্যাজ সাচ ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশনের সঙ্গে অন্তত the introductory part of it, there is very little correlation between isoperimetric problem and ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশন। তো এনিওয়েজ জাস্ট প্রবলেম স্টেটমেন্টটাই বলছি, তার সলিউশনটা আমার ধারণা নোটসে করে দেওয়া আছে। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে তোমাকে একটা দড়ি দেওয়া আছে। ঠিক আছে, মানে এটা সেই পুরনো গল্প, এক রাজা তার এক মানে দরবারের এক কর্মচারীর উপর খুশি হয়ে বললেন তোমাকে এই দড়িটা দিলাম, এটার অমুক লেন্থ, ওকে, ইট হ্যাজ এ গিভেন লেন্থ এল। এবার তুমি এই দড়ি দিয়ে যতটা ইচ্ছে তোমার মানে ভূমি তুমি মানে যদি এটা দিয়ে তুমি বাউন্ডারি দাও, দিয়ে যতটা তুমি ম্যাক্সিমাম বাউন্ডারি দিতে পারবে বা তোমার ইচ্ছে মতো যতটা তুমি বাউন্ডারি দেবে সেই জমিটা তোমার। এবার সেই সময় মানে আগেকার দিনে জিওমেট্রি সম্পর্কে এত ক্লিয়ার ধারণা সবার ছিল না, but the employee came up with the idea that he must go with a circular geometry. It's also quite intuitive, মানে আজকের দিনে ভাবলে তুমি এটা বুঝতেই পারছো যে if I take a circle of this geometry I'll get the highest area within for a given perimeter. ওকে, এটাই হচ্ছে আইসোপেরিমেট্রিক প্রবলেমের স্টেটমেন্ট। ঠিক আছে, আচ্ছা এই অবধি যেটুকু বললাম সেটা বোঝা গেল কি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এবার এটাকেই ম্যাথমেটিক্যালি আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। ম্যাথমেটিক্যালি ইফ আই হ্যাভ আ গিভেন এরিয়া, আরবিট্রারি শেপের জিওমেট্রি, ঠিক আছে, এটা আমার এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, আমার এই হচ্ছে একটা ডিফারেন্সিয়াল এরিয়া, এদিকে ডিএক্স এদিকে ডিওয়াই। ঠিক আছে, আমি এটা গিভেন এক্স ওয়াই কোঅর্ডিনেটে একটা ডিফারেন্সিয়াল এরিয়া নিচ্ছি, তাহলে এক্স আর ওয়াই, এবার তার মধ্যে আমি ডিফারেন্সিয়াল এক্স ইনক্রিমেন্ট নিলাম, ডিফারেন্সিয়াল ওয়াই ইনক্রিমেন্ট নিলাম, দিস ওয়ান ইজ ডিওয়াই আর দিস ওয়ান ইজ ডিএক্স। এবার এর মধ্যে এই পোর্শনটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল এরিয়া, তাহলে একে আমি কি বলবো, দ্য ডিফারেন্সিয়াল এরিয়া ডিএ, দিস ওয়ান ইজ ডিএ এন্ড ডিএ মাস্ট বি ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, এবার এটাকে যদি আমাকে লিখতে হয় যে টোটাল এরিয়া উড বি ইন্টিগ্রেশন এ ডিএ, তাই তো, ইন্টিগ্রেশন দিস মাচ। ওকে, এবার বা তোমাকে যেটা করতে হবে যে দের ইজ ইন্টিগ্রেশন ওভার এক্স, ইন্টিগ্রেশন ওভার ওয়াই, ডিএক্স ডিওয়াই, এরকম তুমি লিখতে পারো। ওকে, এন্ড দ্যাট উড বি আ ডাবল ইন্টিগ্রাল। আচ্ছা এইটাকে আমি যদি দুটো কার্ভে ভেঙে নিই, দুটো লোকেশনে, দুটো এক্স কোঅর্ডিনেটে ভেঙে নিই, ঠিক আছে, তাহলে আমি ধরতে পারি যে রাদার আমি ইন্টিগ্রেশনটাকে যদি এরকম ভাবে লিখি ডিওয়াই ডিএক্স হিসেবে লিখি, ওকে, তাহলে আমি আমার ইনার ইন্টিগ্রেশনটা আই উইল ডু উইথ রেসপেক্ট টু ওয়াই এট এনি গিভেন এক্স। ওকে, দ্য এক্স লিমিট ইজ the limit of constant numbers, ঠিক আছে, whereas at any given x the two y values, okay, so let's say this curve is y1 of x and this curve is y2 of x, ঠিক আছে, so I'll write y1 and y2, মানে limits on y integration are functions of x, limits on x integrations are constants,
I can also do the vice versa. In that case, I'll have to take the inner integration as dx with respect to x and the outer integration with respect to y. ঠিক আছে? Now this sort of representation I would expect you should be familiar. A lot of you may not be comfortable, but when you did all those area integration, evaluation of centroid, evaluation of area moment of inertia and all, okay, there you should have learned this type of integration. এই অবধি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এবার এই যে ইন্টিগ্রেশন এ ডি এ, ঠিক আছে? আচ্ছা, এবার একটা ছোট জিনিস বলি, এই জিনিসটা বোধহয় ডিসকাসও করেছি লেকচার নোটের মধ্যে। There is something called an open curve and there is something called a closed curve. ঠিক আছে? একটা ওপেন কার্ভের বাউন্ডারি থাকে, দুটো পয়েন্ট, ঠিক আছে? সেটা রেক্টিলিনিয়ার হোক বা কার্ভিলিনিয়ার হোক, তার বাউন্ডারি থাকে। ক্লোজড হলে তার কোনো বাউন্ডারি থাকবে না, এবং সে যদি নিজে ক্লোজড হয় তাহলে দ্যাট উড encompass a given amount of area. Now that area is called an open area. কেন? কারণ এই এরিয়াটার তার একটা নিজস্ব বাউন্ডারি আছে, ঠিক আছে? সেই বাউন্ডারিটা হচ্ছে এই ধরো এই সিটা হচ্ছে বাউন্ডারি, ভেতরের এরিয়াটা হচ্ছে এ, ঠিক আছে? এবার এই যে বাউন্ডারিটা রয়েছে তার জন্য এটা হচ্ছে ওপেন এরিয়া। তাহলে ওপেন এরিয়া যদি এটা হয় তাহলে ক্লোজড এরিয়া কি হবে? ক্লোজড এরিয়া হচ্ছে এইটা, ধরো একটা ফুটবল হুইচ ইজ এ ভলিউম, তার যে সারফেসটা, ওকে, দ্যাট ইজ এ ক্লোজ সারফেস, তার কোথাও কোনো বাউন্ডারি নেই, ঠিক আছে? তার মানে আমি যদি ধরি বাউন্ডারির এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, আবার এই পয়েন্ট আর এই পয়েন্ট, এগুলো ধরে ধরে আমি যদি সেলাই করে দিই, then I'll get a volume and I'll also get a closed surface which would be the boundary to the volume, ঠিক আছে? তাহলে আমি যদি একটা এরিয়া পাই, ওকে, which is an open area, that must be bounded by a closed curve, মানে আমাদের সেই রাজার দেওয়া দড়ির গল্প, ঠিক আছে? তো সেই ক্লোজড কার্ভের মধ্যে ওই আমরা যেটাকে বলি সাইক্লিক ইন্টিগ্রাল, আচ্ছা স্যার। এইখানে হচ্ছে আমি ডিফারেন্সিয়াল লেংথ তার উপর ইন্টিগ্রেট করব, ঠিক আছে? ডিফারেন্সিয়াল লেংথ তার উপর আমি ইন্টিগ্রেট করব এনিথিং, ওকে, সরি, হ্যাঁ, আমি যদি শুধু ডিএল কে ইন্টিগ্রেট করি আই উইল গেট দ্য বাউন্ডারি, বাট লেটস সে আই এম ইন্টিগ্রেটিং some function of x and y dA, okay, and that can, if that is equal to g of xy dl, okay, then you should be familiar with Gauss divergence theorem. হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার। Gauss divergence theorem, actually if f can be represented as divergence of a vector function of x and y, ঠিক আছে, হ্যাঁ স্যার। then g should be represented as the vector function x and y itself taken dot product with the normal. কোন নরমাল? এই যে বাউন্ডারিটা, এর যে কোনো পয়েন্টে আমি রয়েছি সেই পয়েন্টে আউটওয়ার্ড নরমাল ইজ n, বুঝা গেল? এই হচ্ছে আমাদের গস ডাইভারজেন্স থিওরেম। এটা বুঝতে অসুবিধা আছে? না স্যার। মানে দুটো ক্ষেত্রে আমি একটা স্কেলার কোয়ান্টিটি ইন্টিগ্রেট করছি, এক ক্ষেত্রে স্কেলার কোয়ান্টিটি ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য ডাইভারজেন্স টেকেন উইথ রেসপেক্ট টু x and y, I mean rather divergence, okay, at any given location. In other case, that is there is a dot product of the same vector, okay, evaluated at the boundary. Earlier times we were evaluating this v somewhere within the material, okay, but then if I take a divergence of that and multiply with dA and keep on adding, whatever sum I would get, that sum would be equal to evaluating the vector v somewhere on the boundary, okay, taking a dot product with the outward normal and multiplying with dl like this and like this,
and then adding that up, keep on adding, and that the sum should be equal to the previous sum. ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ডাইভারজেন্স থিওরি। এবার দেখো এখানে আমি যে ইন্টিগ্রেশনটা করছি dx dy, দ্যাট ইজ বেসিক্যালি 1 টাইমস dy dx, তাই তো? এরিয়াটা হুম হুম এর চেয়ে সহজ ইন্টিগ্রেশন আর হয় না, ইন্টিগ্র্যান্ডটা হচ্ছে 1। তাই যদি হয়, এখানে দেখো ছবি দেখো, এখানকার সঙ্গে মেলানোর চেষ্টা করো। সো 1 ক্যান বি রিটেন অ্যাজ হাফ অ্যান্ড হাফ, লেখা যায়? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে এই এরকম লেখা যায়, ডেল এক্স প্লাস ডেল ওয়াই, এরকমও লেখা যায়। হ্যাঁ 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 স্যার ওকে, তাই যদি হয় তাহলে ইট ক্যান বি রিটেন অ্যাজ হাফ অফ ডাইভারজেন্স অফ দ্য কোঅর্ডিনেট ভেক্টর ইটসেলফ। তাহলে ভিটা হয়ে গেল কোঅর্ডিনেট, বুঝে গেল? হ্যাঁ স্যার বুঝছি। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, স্যার হ্যাঁ তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কি হবে? এখানে ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে, সো দিস সাম a ইজ ইকুয়াল টু, এবার সাইক্লিক ইন্টিগ্রাল আমি লিখছি, সেটাকে আমি পরে আবার একটু অন্যরকম ভাবে লিখতে যাব। তো হাফ তো বাইরে চলে এলো, আর এখানে ডাইভারজেন্সের জায়গায় আমি এক্স ওয়াই এর সঙ্গে আউটওয়ার্ড নর্মাল তার ডট প্রোডাক্ট নেব। ওকে, এন্ড দেন আই উইল ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু দ্য ডিফারেন্সিয়াল লেন্থ। আচ্ছা, এবার দেখো এই তোমার হচ্ছে বাউন্ডারিটা, ঠিক আছে? এই বাউন্ডারি বরাবর আমি যদি একটা এরকম ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিই হুইচ ইজ ডিএল, ঠিক আছে, হ্যাঁ স্যার এবং সেই বরাবর যদি আমি ট্যানজেনশিয়াল কোঅর্ডিনেট নিই, ওকে, মানে ধরো আমার ইটি, যেটাকে আমরা বলতাম ইটি, ওই এনটি কোঅর্ডিনেট সিস্টেমে ইটি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা এবার দেখো তার এখানটা হচ্ছে ডিএক্স ডিফারেন্সিয়াল লেন্থের, আর এখানটা হচ্ছে ডিওয়াই, তাই তো? ডিএক্স স্যার ডিওয়াই, হ্যাঁ বুঝে হ্যাঁ গেল? আচ্ছা, হ্যাঁ স্যার তাহলে ইটি উড বি ডি ডিএক্স আই প্লাস ডিওয়াই জে, তাই তো? মানে আমি এরকম কলাম ফর্মে লিখছি না, এইভাবে লিখছি, টেন্স ঠিক আছে ডিভাইডেড বাই ডিএল ডিভাইডেড বাই ডিএল, বুঝে গেল তো? হ্যাঁ 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 ওকে, আচ্ছা, এবার তাহলে একটু ভেবে দেখো, এনটি শুড বি clockwise 90 degree to this one, nt should be clockwise 90 degree to this one, ঠিক আছে? মানে ওই ইটি ওই পয়েন্ট থেকে এই এন ভেক্টরটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? সো ইট ঠিক শুড আছে বি এট clockwise 90 degree, হ্যাঁ ঠিক আছে? তাহলে দিস এন হ্যাট টু লুক সামহাট লাইক দিস, আমি নিজের আন্দাজে বলছি। এক্সটা পজিটিভই রয়েছে, ওয়াইটা নেগেটিভ, তার মানে হচ্ছে dy dl মাইনাস dx dl, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে, তো আমি সেটাই এখানে সাবস্টিটিউট করে দিই এবার, আর ডিএল দিয়ে মাল্টিপ্লাইও করে দিই। ঠিক আছে, তাহলে যে জিনিসটা দাঁড়ালো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে আমার গল্পে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে এই কোয়ান্টিটিটা এ, হুইচ ইজ দিস সাইক্লিক ইন্টিগ্রাল, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার তাহলে এইটা হচ্ছে সেই ফাংশনাল যেটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এবার দেখো এই এই যে এই যে সাইক্লিক ইন্টিগ্রালটা, ইট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন সেভারাল ওয়েজ। মানে আমি তোমার একটা এক্সাম্পল দিই, ধরো একটা ইলিপস রয়েছে, ঠিক আছে? তার ক্ষেত্রে অবশ্যই তার ধরে নিলাম তার সেন্টারটা হচ্ছে অরিজিনে, তাহলে তার ক্ষেত্রে at any given location if the coordinates are x and y, so x is a cos theta and y is b sin theta, so I can take, see this a and b are constants, and so I can take theta as a parameter. হ্যাঁ স্যার Okay, okay, so if I have to perform an integration, cyclic integral, okay, so so this this thing I can
replace with these quantities. For that means dx would be, minus a sine theta d theta. This dy should be D b cos theta. cos theta d D. theta. Okay, and then theta ranges from 0 to twice pi. Okay? All I'm trying to say is there are ways to represent this cyclic integral, as um, as simply an integration, definite integral. Okay? Here theta becomes a parameter. Okay? There may be any other type of parameter. Okay? Any other parametric form, depending on the type of geometry you are working with, you can have a representation like this. তো আমরা দেখছিলাম যে আমরা কিভাবে ফাংশনালকে অপটিমাইজ করতে পারি, ব্র্যাকেট প্রবলেমে আমরা তাই দেখেছি। এবার এখানে যদি আমি to be frank, neither the Brachistochrone problem or any other problem that has been discussed are directly related to finite element method, but the concept of functional, the concept of being able to optimize a functional, and the first variation and the variational calculus itself are required for doing for learning finite element method. ওকে, তাই এই যে পুরো মানে ফাইনাইট এলিমেন্টের পটভূমিকাকে অবতরণের জন্য আমাদের এই বিষয়টি দরকার পড়ে। আচ্ছা, এবার এই পার্টটা তো হলো। এবার সেকেন্ড যেটা, যে নাও মাই জব ইজ টু, আমি কিরকম ভাবে লিখতে পারি মিনিমাইজ with respect to functions x and y. Okay, this quantity pi, pi, এবার আমি মিনিমাইজ করতে চাইছি, তো so I would write it somewhat like this. ঠিক আছে, and then there is this quantity, then আচ্ছা এবার subject to okay, see, subject to this constraint, এবার এই যে কনস্ট্যান্টটা, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, মানে সরি ইন্টিগ্রেশন ডিএল, এটাকে আমি লিখতে পারি dl equals square root of dx squared plus dy squared. Rather, it can be written as 1 plus y prime squared dx. ওকে, একইভাবে এটাকেও আমি লিখতে পারি ইন্টিগ্রেট y as a function of x. এবার এই পার্টটাকে x y prime, ঠিক আছে? এই হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট। তাহলে y as a function of x আমাকে এমন ভাবে বার করতে হবে যাতে এটা ম্যাক্সিমাইজড হয় সাবজেক্ট টু দিস কনস্ট্রেন্ট। ঠিক আছে, ইটস আ what type of constraint is this? This is a global constraint. Okay, and an equality constraint. আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এইটা শুধু প্রবলেম স্টেটমেন্টে এইটুকু জানলেই চলবে, আইসোপেরিমেট্রিক প্রবলেম, এর চেয়ে বেশি আমাদের জানার দরকার নেই। মোদ্দা কথা হচ্ছে যে আমরা যখন ব্র্যাকেস্টোন প্রবলেম করেছিলাম তখন কোনো কনস্ট্রেন্ট ছিল না আদার দ্যান দ্য কোঅর্ডিনেট, লাইক y at x1 equal y1 and y at x2 equal y2, আর কোনো কনস্ট্রেন্ট ছিল না এক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে মানে ওই ভেরিয়েশনটা জিরো হয়ে গেছিল বাউন্ডারি কন্ডিশনে, ওইটাই। তো এক্ষেত্রে আমরা গ্লোবাল কনস্ট্রেন্ট ইউজ করব, তাতে আরো বিষয়টা একটু অ্যাডভান্সড হবে। ঠিক আছে, আচ্ছা স্যার। আচ্ছা, বারের ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশনে যাওয়ার আগে আমি বলতাম আরেকটু অন্য প্রশ্ন নিতে, কিন্তু বারের ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশন নিয়ে আমার কিছু বক্তব্য আছে। দেখো, যেরকমভাবে আমরা রেগুলার ক্লাসে ডিসকাস করেছিলাম সেরকমভাবে সেই জিনিসটা তো আছেই ডিসকাশনটা। আমাকে যদি পার্টিকুলারলি বলো যে ঠিক কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে,
বারের এফি ফর্মুলেশন। স্যার প্রথমে তো ভেরিয়েশনাল স্টেটমেন্টটা তো লিখতে পারবো, ধরুন প্রথমে গভর্নিং ইকুয়েশনটা দেওয়া আছে, সেখান থেকে ভেরিয়েশনাল স্টেটমেন্টটা লিখলাম, তারপর ওই স্টিফনেস ম্যাট্রিক্স, তারপর ওই যে ট্রান্সপোজ নিচ্ছি যখন, ধরুন ডিইউ ডিএক্স ইন্টু ডিভি ডিএক্স যেটা, সেটা কেন হঠাৎ ট্রান্সপোজ নিচ্ছি, ওই জিনিসগুলো একটু। ট্রান্সপোজ নিচ্ছি কেন, আমি নিতে পারি বলে, ঠিক আছে, এবং আমার পক্ষে নেওয়ার উপায় মানে নিলে সুবিধা হয়। অ্যাকচুয়ালি আমি বলবো যে ট্রান্সপোজ নিচ্ছি কেন নিয়ে ভেবো না, ঠিক আছে, আপাতত ধরে না ওটা নিতে পারি বলে নিচ্ছি। ট্রান্সপোজ কেন নিতেই হবে সেটা যখন আমরা 2D ফর্মুলেশন করবে, 2D ফর্মুলেশন ভিডিওটা দেখবে, তখন এই বিষয়টা ক্লিয়ার হবে। এটা ইনফ্যাক্ট মানে দেবাংশুকে আমি যখন ডিসকাস করছিলাম বা এক্সপ্লেন করছিলাম, সেই সময় এই বিষয়টা এসেছিল যে 2D তে গিয়ে দেখা যাচ্ছে যে ওটা ট্রান্সপোজই নিতে হবে, আর কোনো অপশন নেই, ঠিক আছে। আচ্ছা, 1D তে কেন ট্রান্সপোজ নেওয়া যাচ্ছে, কারণ 1D তে ইউ যেমন ডিসপ্লেসমেন্ট, এই রডের ডিসপ্লেসমেন্ট, তো এই পজিশনে একটা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, বা যে কোনো পজিশনে, রডের যে কোনো পজিশনে এক্স ডিরেকশনে ডিসপ্লেসমেন্টকে আমি বলছি ইউ। এইটা যদি একটা ভেক্টর ধরি, তার একটাই কম্পোনেন্ট ইউ, তাই তো। ভি এরও তেমনি, ভি এরও একটাই কম্পোনেন্ট ভি, এবং আমি যদি ভি এর ট্রান্সপোজ নিই তাহলেও জিনিসটা থাকে হচ্ছে ভি, কারণ একটাই কম্পোনেন্ট, ঠিক আছে। সেই জন্য ভি আর ভি ট্রান্সপোজ বেসিক্যালি একই জিনিস, কারণ ইটস আ, ইউ ক্যান থিঙ্ক অফ দিস ইজ আ মেট্রিক্স of size 1 by 1, so when you take a transpose it just remains the same, ঠিক আছে, তাই আমরা ট্রান্সপোজ নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সপোজ কেন নিচ্ছি, আলটিমেটলি কেন নিচ্ছি, যাতে করে আমার পুরো ফর্মুলেশনটার একটা সাইডে চলে আসছে ভি হ্যাট ট্রান্সপোজ, আরেকটা সাইডে চলে আসছে আরেকটা সাইডে চলে আসছে না, এরকম ভাবে একটা আসছে স্টিফনেস ম্যাট্রিক্স, দেন ইউ হ্যাট, then minus f vector, okay, and that turns out to be 0. আচ্ছা, এমনিতে v hat আর এই জিনিসটার মানে কি, ধরো নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম আমার একটা সিস্টেমে হচ্ছে 10, ঠিক আছে, তাহলে এর সাইজটা হবে হচ্ছে NDOF times 1, but when you take a transpose it is 1 times NDOF, এবং taking a dot product with this quantity which is a size NDOF times 1, ঠিক আছে। মানে ধরো আমার কাছে দুটো ভেক্টর আছে, দুটোরই সেম লেন্থ, ওকে, এ হচ্ছে A1 A2 A3, আমি 3D ভেক্টরই ধরছি, বি হচ্ছে B1 B2 B3, ওকে। ইফ আই ডু A ট্রান্সপোজ B, মানে এটার সাইজ 3/1, এটা 3/1, if I take a transpose it will be 1 cross 3, so A transpose B is basically A dot B, because it is going to give me a scalar which would look like this. এটা এগ্রি করছো? ইয়েস স্যার। ওকে, তো বেসিক্যালি আমরা এখানে একটা স্কেলার কোয়ান্টিটি পাবো এরকম ভাবে প্রোডাক্টটা নিয়ে, এন্ড দ্যাট সাম হ্যাজ টু বি ইকুয়াল টু 0, ঠিক আছে। এবং তাতে করে কি এই এটা বেসিক্যালি দিস পার্ট রিপ্রেজেন্টস আ সিস্টেম অফ ইকুয়েশন, তাতে করে কি ইচ এন্ড এভরি কলাম অফ দিস সিস্টেম becomes 0, yes or no, that has been answered through the remaining part of the solution, ঠিক আছে। সেটা আমরা কখন ক্লেম করতে পারবো, আরেকটা ব্যাপার, দিস ইজ ট্রু ফর অল ভি হ্যাট, ঠিক আছে। মানে ভি হ্যাটের যে কম্পোনেন্ট গুলো, ধরা যাক এখানে কম্পোনেন্ট বলতে কিন্তু ডাইমেনশনালিটি বোঝাচ্ছে না, এখানে কম্পোনেন্ট বলতে ডাইমেনশনালিটি এবং রাদার মোট কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। যখন আমি ইউ বা ভি বলছি তখন কিন্তু তার একটা ডাইমেনশনালিটি আছে, ঠিক আছে, কিন্তু যখন আমি ইউ হ্যাট বলছি, ওকে, তখন তখন তার ডাইমেনশনালিটি ছাড়াও আর একটা বিষয়ে কাজ করছে যে কতগুলো নোড আছে, কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম আছে, ঠিক আছে। যেমন 1D তে ইউ এর একটাই কম্পোনেন্ট, ভি এরও একটাই কম্পোনেন্ট, কিন্তু যদি আমার সিস্টেমে 2খানা বা 3খানা বা 4খানা নোড থাকে, তাহলে প্রত্যেক পয়েন্টে ভ্যালু U1 U2 এবং U3 ধরলে 1D তেও এই ইউ হ্যাট ভেক্টরটার সাইজ হবে হচ্ছে এইরকম, ঠিক আছে। ইউ is the shape functions times this u hat vector, ঠিক আছে।
এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, এবার বলো নেক্সট কোশ্চেন কি আছে। স্যার বলছি ফর্মুলেশনের পার্টটা প্রথমে বুঝেছি, কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝলাম না, আমরা যে মানে ইকুয়েশনটাতে পৌঁছাচ্ছি ওটা তো 3 স্টেপ, মানে মিনিমাইজেশন, তারপরে ভ্যারিয়েশনাল, তারপরে অয়লার ল্যাগ্রেঞ্জ। কিন্তু স্যার আপনি যখন ওই মানে ইকুয়েশনটাতে বললেন না যে মানে ইএ ইউ ডবল বার প্লাস কিউটা অল টাইম জিরোর জন্য আপনি ভিএক্সটাকে মাল্টিপ্লাই করে লিখছেন, তো ওই ভিএক্সটার মানে অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি, মানে ওটা কেন রিপ্রেজেন্ট করছে ওখানে, ওই জায়গাটাই মানে কনসেপ্টটা বুঝিনি, বাট আপনি যেটা বলতে চাইছেন যেটা বুঝতে পেরেছি, কিন্তু কেন আর কি করছি, মানে একভাবে তো আমি গভর্নিং ইকুয়েশনে পৌঁছালাম, তারপরে আমি ভিএক্স এর টার্মে আবার ওটাকে কেন লিখছি, মানে ওটা তো ভিএক্স টার্মে থাকতে পারতো। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনে যতটা বুঝেছি আমি সেই হিসেবে আনসার করার চেষ্টা করছি, তুমি দেখো এটা স্যাটিসফ্যাক্টরি হয় কিনা। আচ্ছা, মানে যেটা বললে যে এই ইকুয়েশনটা ই এ ইউ ডাবল প্রাইম প্লাস কিউ ইকুয়াল 0, ওকে, এটা এটা হচ্ছে আমার গভর্নিং ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার সঙ্গে কিছু বাউন্ডারি কন্ডিশনস মিলে, যেমন লেটস সে ইউ at x1 is u1, let that be 0, okay, and then e a u prime at x2 is p, okay, তো একটা ডিরেক্টলি একটা নরমাল বাউন্ডারি কন্ডিশন, তো ধরো এরকম হচ্ছে তোমার স্ট্রং ফর্মটা, ঠিক আছে। নাও দিস ইজ ট্রু এনিওয়্যার, ওকে, উইদিন দ্য ডোমেইনস অফ দ্য বার, তাই তো। এবার আমার মনে হচ্ছে তুমি এই পার্টটা বুঝেছো যে এটা যদি সত্যি হয় তাহলে এটা সবসময় সত্যি। হ্যাঁ হ্যাঁ, মানে ভিএক্সটা দিয়ে যে মাল্টিপ্লাই করে লিখছেন সেটা বুঝতে পেরেছি। ওকে, এন্ড এটা সত্যি ফর অল ভি, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে, হ্যাঁ বলুন। এই মুহূর্তে কোনো অর্ডার নেই, আমি একটু মিটিং এ আছি, হ্যাঁ যখন লাগবে আমি কল করে নেবো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি এইটা লেখা আর না লেখার মধ্যে ডিফারেন্সটা, এখান থেকে এটা লেখার মানে হচ্ছে দিস ইজ আ ওয়ান ওয়ে রুট, আমি যদি শুধু এটা লিখি, ঠিক আছে, এটার কনক্লুশনে এটা আমি লিখতেই পারি সবসময়, ঠিক আছে। না ভি ইজ সাম ফাংশন, ধরা যাক সাইন অফ এক্স, তার জন্য আমি এটা লিখলাম। এবার আমাকে কেউ ইনফরমেশন দিয়ে দিল যে সাইন অফ এক্স টাইমস দিস থিং ডিএক্স ইকুয়ালস 0, তার থেকে কিন্তু আমি আবার এই ইনফরমেশনে ফিরে আসতে পারবো না। কিন্তু কেউ যদি আমাকে বলে দেয় দিস ইজ ট্রু ফর অল ভি, যেভাবে আমরা অয়লার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন পেয়েছিলাম, আমরা আবার উল্টো পথে ফেরত আসতে পারি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমি এই স্টেটমেন্টটা থেকে এটা লিখতে পারি, আবার এটার থেকে এই স্টেটমেন্টে ফিরে আসতে পারি। তার মানে হচ্ছে যে দিস স্টেটমেন্ট ইজ বেসিক্যালি ইজ এ ডিফারেন্ট ওয়ে অফ রাইটিং দিস স্টেটমেন্ট, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, বোঝা গেল তো? আচ্ছা, এবার হচ্ছে দেখো আমি কি করতে চাইছি, আমার টার্গেট এখানে অ্যাপ্রক্সিমেট সলিউশন বার করা, ঠিক আছে। Finite element method is a numerical method associated with its own set of errors, okay. এবার হচ্ছে যে যখন ধরো u is the exact solution, ঠিক আছে, analytical exact solution,
এবং যেটা বারবারই হয়তো দেখবে লেকচার নোটের মধ্যে বলা আছে যে একটা খুব ট্রিভিয়াল প্রবলেম ছাড়া, যেমন হচ্ছে ধরো এই বারের প্রবলেমটা ছাড়া, ঠিক আছে, বারের প্রবলেম এটার ক্ষেত্রে আমি ইন্টিগ্রেট করে এটাকে সলভ করতে পারি, মানে কিউটা যদি সাইন এক্স হয় আমি ইন্টিগ্রেট করে সলভ করতে পারি, ঠিক আছে। কিন্তু সেই সলিউশনটা কিউ শুধু সাইন এক্স হলেই ভ্যালিড হবে, ঠিক আছে। সেটার জায়গায় যদি কিউটাকে আমি কোনো পলিনোমিয়াল নিই সেক্ষেত্রে কিন্তু, আচ্ছা সরি আমার বলাটা ভুল হলো, ধরো আমি যদি কিউটা এখানে এক্স নিই, মানে প্রপোর্শনাল টু এক্স, ইফ আই টেক কিউ টু বি সি টাইমস এক্স, ঠিক আছে, আমি এর এক্সাম্পলও দিতে পারি। ধরো আমি বারটাকে ধরে এরকম ভাবে ঘোরাচ্ছি with a constant angular speed omega, then this c should be rho a omega square times x, ঠিক আছে। তো তার ক্ষেত্রে আমি যেটা দেখবো যে u would be a cubic function of x, ঠিক আছে। এবার আমি যদি মুশকিল হচ্ছে যে আমি যদি একটা ট্রায়াল ফাংশন নিয়ে বিষয়টাকে সলভ করতে চাই, ঠিক আছে, আমি যদি একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন পেতে চাই, ঠিক আছে, বা আমি ধরো এমন একটা সলিউশন পেতে চাই যেখানে ইউ ইজ সাম পলিনোমিয়াল অফ এক্স, ধরা যাক একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার, ঠিক আছে, কিন্তু সবসময়তেই এটা একটা কোয়াড্রেটিক সলিউশন ইররেসপেক্টিভ অফ হোয়াট ইজ কিউ, ঠিক আছে। আমি জানি এটা একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন, ইট হ্যাজ এরার্স, ঠিক আছে, বাট if I want to computer implement something, the computer might not know what polynomial I should go with. এবার তুমি বলতেই পারো যে কিউটা কি ধরনের ফাংশন তার উপর ডিপেন্ড করে আমি পলিনোমিয়াল মোর অ্যান্ড মোর টার্ম ইউজ করতে পারি, মানে কিউবিক টু দি পাওয়ার 4 and all, but then I will switch to exponential or sinusoidal functions, then you do not know what type of function you turn out to be, ঠিক আছে। তাহলে if I want to limit the form of u, instead I am focused on finding out this coefficients, okay, which should definitely give me an approximate solution, but let's say the best approximate solution, okay, মানে কিউটা যদি একটা সাইনোসয়েডাল ফাংশন হয় সেক্ষেত্রে আমাকে বেস্ট অ্যাপ্রক্সিমেট সলিউশন, ওকে, in the form of a quadratic function যদি বার করতে হয়, because for most problems that are solved with finite element method, the non-linear set of problems, okay, and even the linear set of problems in multi-axiality, okay, 2D or 3D linear problems, because you see the moment we move to 2D we'll be having partial derivatives with respect to x and y of every quantity, okay. Let's say u can be written as ux and uy. Now we'll be dealing with the partial derivatives, okay, partial double derivatives of ux and uy. For example, terms like del squared ux del x squared, del squared ux del x del y, and del squared ux del y y2, okay, all those terms will be will be involved in our formulation, ঠিক আছে। তো তার ক্ষেত্রেও একেবারে যেটাকে আমরা বলি ক্লোজ ফর্ম সলিউশন, মানে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেট করে সলভ করব, ঠিক আছে, সেটা পাওয়াটা খুব মুশকিল, ঠিক আছে। আর লিনিয়ারিটি ইজ আ মিথ, okay, no problem in reality is linear, okay, at least in structure mechanics, okay. So often you would encounter non-linearity, and therefore also the closed form solution is nowhere to get. In general, the closed form solution cannot be obtained, okay. So that means the approximate solution is the way to go, আমাদের যেতেই হবে approximate solution। এবার ধরো অ্যাপ্রক্সিমেট সলিউশনে তোমাকে নিজেকে কোথায় লিমিট করবে, কোয়াড্রেটিক ফাংশনে, কিউবিক ফাংশনে, টু দি পাওয়ার 4, ধরো আমি নিজেকে কোথাও একটা লিমিট করতে চাই, ঠিক আছে। এবার আমি যদি এই ফর্মুলেশনটাতে দেখি, আগে একটা জিনিস বলেছি যে এই রিপ্রেজেন্টেশনটা আর এই রিপ্রেজেন্টেশনটা দে আর এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট, ওকে, বিকজ তুমি ডান দিক থেকে বাঁ দিকে যেতে পারো এবং বাঁ দিক থেকে ডান দিকে আসতে পারো। The way of going from left to right is Euler-Lagrange equation, and from right to left is what you have already done, okay. তার মানে এই স্টেপ থেকে এই স্টেপের মধ্যে, মানে এটাকে আমরা বলছি স্ট্রং ফর্ম আর এটাকে বলছি আমরা উইক ফর্ম,
এর মধ্যে কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেশন, কোনো এরার, কোনো লস অফ ইনফরমেশন নেই, ঠিক আছে? লস অফ ইনফরমেশন বলো বা অ্যাপ্রক্সিমেশন বলো বা সমস্ত কিছু বলো তখন আসবে when we are searching for a solution not in the global function space, okay, not in the global function space but in a function space of, let's say, all quadratic functions, ঠিক আছে? Obviously আমি exact solution পাবো না, but I'll get an approximate solution, okay, and the finite element method gives you the best approximate solution, okay. I mean the so-called কি বলে তোমার least square error, okay, that is the minimum with finite element method. এই অবধি কথাগুলো বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এবার এবার হচ্ছে জাস্ট রাইট হ্যান্ড সাইডের রিপ্রেজেন্টেশনটা দেখো আর লেফট হ্যান্ড সাইডের রিপ্রেজেন্টেশনটা দেখো। এই লেফট হ্যান্ড সাইডের রিপ্রেজেন্টেশনটাকে আমরা ফার্দার এই জায়গায় নিয়ে যাই, তো ইএ ইউ প্রাইম ভি প্রাইম মাইনাস কিউ, ওকে, মানে ওই ইন্টিগ্রেশন বাই পার্টস করে এরকম ভাবে একটা রিপ্রেজেন্টেশনে যাই তো আমরা, হ্যাঁ হ্যাঁ তাই তো? আচ্ছা, তার মানে একটা অ্যাডমিসেবল অ্যাপ্রক্সিমেট ফাংশন, একটা অ্যাডমিসেবল ট্রায়াল ফাংশন, ঠিক আছে, তাকে এই উইক ফর্মে অ্যাডমিসেবল হওয়ার জন্য এইখানে ডিফারেন্সটা তৈরি হয়। উইক ফর্মে অ্যাডমিসেবল হওয়ার জন্য এমন ফাংশন হলেই চলবে যার একবার ডেরিভেটিভ নেওয়া যায়, বোঝা যাচ্ছে? আচ্ছা ওয়ারে স্ট্রং ফর্মে ওই অ্যাপ্রক্সিমেট সলিউশন হতে গেলে তাকে তাকে আমাকে ডাবল ডেরিভেটিভ নিতে হবে, ঠিক আছে? এখানে মানে ইউ তুমি প্রাইম আর ভি প্রাইম কি মানে আলাদা আলাদা দুটো ফাংশন থাকবে? মানে আমি তো ইউ এরটা যেটা আপনি দেখালেন যে C0 C1x, লাইক ভিটা তো ওর মানে ওই কোয়াড্রেটিক ইউ কি এন্ড হবে ভি, না অন্য কিছু একটা হবে? জিনিস বলি, আগে একটা জিনিস বলি, আবার একটু গো ব্যাক করো, খেয়াল করে দেখো যে আহ, আহ, যেমন হচ্ছে আমাদের ব্র্যাকেস্ট্রোকন প্রবলেমের জন্য বা যে কোনো ক্ষেত্রে, ওকে, ইউ ইজ লেটস সে দা সলিউশন, ওকে, এন্ড অল দ্য ট্রায়াল সলিউশন। আচ্ছা, এখানে সলিউশন বলতে কিন্তু যদি আমরা ব্র্যাকেস্ট্রোকন প্রবলেমে এক্সাক্ট সলিউশন দেখেছিলাম, এখানে কিন্তু এক্সাক্ট বা অ্যাপ্রক্সিমেট যে কোনো সলিউশনই হোক, এক্ষেত্রে ইউ হচ্ছে মানে বেস্ট ফিট ফাংশন, ঠিক আছে, মানে যে হচ্ছে ওই পার্টিকুলার কন্ডিশনটা, মানে তুমি ধরো ব্র্যাকেস্ট্রোকন প্রবলেমে তুমি শুধু অ্যালাউ করলে এমন একটা শুট যার মধ্যে দিয়ে বলটা পড়বে হুইচ হ্যাজ টু বি আ কোয়াড্রেটিক ফাংশন অফ এক্স, ঠিক আছে? এবার এই কোয়াড্রেটিক ফাংশনটা তার C0 C1 C2 কোএফিসিয়েন্ট কত হতে হবে, মানে ব্র্যাকেস্ট্রোকন প্রবলেমের স্টেটমেন্টটাকেই তুমি বদলে দিলে, তুমি বললে না যে কোনো মানে what is the function that would minimize the time, but what is the quadratic function that would minimize the time, ঠিক আছে? তখন তোমার ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কি রইলো, মানে তুমি কোন জিনিসগুলো নিয়ে খেলা করতে পারবে, দেন ইউ হ্যাভ দিস C0 C1 and C2 কোএফিসিয়েন্টস, যেগুলো নিয়ে তুমি প্লে করতে পারো, দেখতে পারো যে এগুলোর কোন ভ্যালুর জন্য আমার ওই টাইম প্যারামিটারটা মিনিমাইজড হচ্ছে, ঠিক আছে? এবার লেটস সে সেই সলিউশনটা হচ্ছে এই ইউটা, ঠিক আছে? এবার অল্টারনেট মানে ট্রায়াল ফাংশন যেগুলো হবে, they would be, you know, zero wherever, I mean, sorry, they would have the same value as u wherever the value of u is given, এবং যেখানে যেখানে দেয়া নেই সেখানে একটা কিছু ভ্যালু নেবে, ঠিক আছে? তো anywhere where the value of u is not provided, there would be a difference, সেই ডিফারেন্সটাকে আমরা বলছি ভেরিয়েশন, ঠিক আছে? এবার তোমাকে এই প্রবলেমটা দেওয়ার আগে যিনি প্রবলেমটা দিয়েছেন তিনি আগেই বলে দিয়েছেন যে তুমি খুঁজবে সেই সমস্ত ফাংশনগুলোর মধ্যে যেগুলো কিনা কোয়াড্রেটিক ফাংশনস অফ এক্স। এই কথাটা বলে দেওয়ার মানে হচ্ছে ইউ শুড বিলং টু দ্য সেট অফ, লেটস সে, অল কোয়াড্রেটিক ফাংশনস, লেটস সে ভি ইজ সেট অফ অল প্যারাবোলাস, ওকে, অল কোয়াড্রেটিক ফাংশন, ঠিক আছে? কিন্তু দেখো, যেহেতু তিনি তোমাকে এই কনস্ট্রেন্টটা বলে দিয়েছেন যে ইউ মাস্ট বি এ ফাংশন ফ্রম দ্য সেট অফ অল কোয়াড্রেটিক ফাংশন, তার মানে যখন তুমি ইউ হ্যাটও নিচ্ছ একটা ট্রায়াল ফাংশন হিসেবে, তাকেও তোমাকে ওই সেটের মধ্যে থেকে নিতে হবে। দ্যাট মে নট বি দ্য ফাংশন দ্যাট মিনিমাইজেস টাইম,
ওকে, আউট অফ অল দ্য কোয়াড্রেটিক ফাংশনস। ভালো করে শোনো স্টেটমেন্টটা। দ্যাট মে নট বি দ্য অপটিমাম সলিউশন, বাট দ্যাট স্টিল ইজ এ কোয়াড্রেটিক ফাংশন। এবার ইউ হ্যাড যদি কোয়াড্রেটিক ফাংশন হয়, ইউ যদি কোয়াড্রেটিক ফাংশন হয়, ভি ইজ অলসো আ কোয়াড্রেটিক ফাংশন, which means u and v should belong to the same function space, এবং v should be 0 wherever u is provided. That means in gamma u, v should be 0 and u and v belong to the same function space. v এর উপর শুধু এই দুটো কনস্ট্রেন্ট আছে। এটা কি কোনো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে তোমার? কোথায় স্যার লিখছেন? না না না, আমি বলছি যে এই এতক্ষণ যে ডিসকাশনটা হলো, তাতে করে কি তোমার কোনো প্রশ্নের আনসার মানে হচ্ছে? এটা বুঝতে পারলাম যে ভিটা আপনি কি পারপাসে ইউজ করছেন এখানে। আচ্ছা, ভিটা কি পারপাসে ইউজ করছি বুঝতে পারছো তাহলে? যে আমি যখন ভেরিয়েশন ফর্ম লিখবো বা স্ট্রং উইক ফর্ম লিখবো, তখন the divisibility constraint on u is reduced if I write it in weak form. Sorry, not divisibility, derivability. Okay, মানে কত অর্ডার অফ ডিফারেন্সিয়েশন হবে সেটা রিডিউসড ইউ এর উপর। তাতে করে একটা সুবিধে দেখো, অ্যাকচুয়ালি যদি তুমি আমি জানি না কটা ভিডিও দেখেছো তোমরা, যদি কোয়াড্রেটিক বারের ফর্মুলেশন দেখো, প্রথমে আছে লিনিয়ার বারের ফর্মুলেশন, তারপর কোয়াড্রেটিক বারের ফর্মুলেশন আছে। কোয়াড্রেটিক বারের ফর্মুলেশন যেটা কোয়াড্রেটিক বার, তাতে ইউ উড বি আ ফাংশন লাইক দিস ওয়ান, কোয়াড্রেটিক ফাংশন অফ এক্স। এবার এই ফাংশনটা ইজ অ্যাডমিসিবল টু দিস স্ট্রং ফর্ম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ ডাবল ডেরিভেটিভ নেওয়ার পরও c2 উড বি দ্য নন জিরো ভ্যালু, ঠিক আছে? কিন্তু আমি যে লিনিয়ার বারের ফর্মুলেশন করেছি, ঠিক আছে, আমরা যে প্রথমে যে লিনিয়ার বারের ফর্মুলেশন করেছি, where I stop over here, ঠিক আছে, সেখানে দুটো ডেরিভেটিভ নেওয়ার পর কিন্তু আর কিছু থাকে না, দেন কিউ বিকামস মানে 0 ইকুয়ালস কিউ। এই ইকুয়েশনটার মধ্যে দেন ইট অ্যাপিয়ার্স টু বি, ইফ ইউ টেক ডাবল ডেরিভেটিভ ইট ইজ 0, সো 0 প্লাস কিউ ইকুয়াল 0, এরকম একটা এক্সপ্রেশন আসে, ঠিক আছে? তার মানে এই স্ট্রং ফর্ম থেকে তুমি সলিউশন বার করতে পারবে না যদি তুমি একটা লোয়ার অর্ডার এলিমেন্ট নাও, ঠিক আছে? কিন্তু লোয়ার অর্ডার এলিমেন্ট নিয়ে তুমি হচ্ছে উইক ফর্ম থেকে একটা সলিউশন বার করতে পারবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে এটা? এটা ঠিক আছে। এবার এই লোয়ার অর্ডার এলিমেন্ট আর হায়ার অর্ডার এলিমেন্ট কি, মানে এই যে বললাম যে আমি যদি এই অবধি ফাংশন নিই, মানে আমি যদি ভি টাকে নিই সেট অফ অল লাইনস লিনিয়ার ফাংশনস, ঠিক আছে, তাহলে কিন্তু আমি স্ট্রং ফর্ম থেকে কোনো সলিউশন বার করতে পারবো না, কিন্তু উইক ফর্ম থেকে আমরা সলিউশন বার করেছি। ওকে, that would be accurate when q is 0. Okay, that will give me the exact solution when q is 0. That will give me an approximate solution when q is a constant or a linear function of x or any other function of x. Okay, that will give me an approximate solution. But you see, there is no way I can skip an approximate solution, it being a numerical method. Okay, কারণ আমি যখন নন লিনিয়ার প্রবলেম আসে, যখন হায়ার ডাইমেনশনালিটিতে প্রবলেম আসবে, তখন কিন্তু আমাকে অ্যাপ্রক্সিমেট সলিউশন দিয়েই সলিউশন পেতে হবে। আমার কিন্তু এক্সাক্ট সলিউশন পাওয়ার বিশেষ উপায় নেই বলেই আমি একটা নিউমেরিক্যাল মেথডকে এমপ্লয় করছি। The whole purpose of using a finite element method is to get an approximate solution. Okay, in cases where you cannot get an exact solution, ঠিক আছে? আমরা কেন তাহলে বারের প্রবলেম বা বিনের প্রবলেম ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করা শিখছি এক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে, আমি যখন একটা স্ট্রাকচার মডেল করব যার মধ্যে কিছুটা পার্ট সলিড এলিমেন্ট, কিছুটা পার্ট বার, কিছুটা পার্ট বিম, তাহলে প্রত্যেকটার জন্য আমাকে ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করতে হবে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে এই যে প্রবলেমগুলো ওয়ান ডাইমেনশনাল বার বা বিম, এগুলোর ক্ষেত্রে যেহেতু আমি এগুলোকে ইন্টিগ্রেট করে ডাইরেক্টলি এর ক্লোজ ফর্ম সলিউশন বা অ্যানালিটিক্যাল সলিউশন বার করতে পারি, তার ফলে আমি যখন ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশন এর সলিউশনটা বার করব, ঠিক আছে, তাতে করে আমি একটা আইডিয়া করতে পারবো, এক, যে কোন কোন ক্ষেত্রে আমি এক্সাক্ট সলিউশন পাচ্ছি, দুই, যে ক্ষেত্রে আমি অ্যাপ্রক্সিমেট সলিউশন পাচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে কিভাবে সেই অ্যাপ্রক্সিমেট সলিউশনগুলোকে মিনিমাইজ করা যায়, মানে সরি তার এররটাকে মিনিমাইজ করা যায়। ফর এক্সাম্পল, আমি যদি একটা প্রবলেম যেখানে কিউ ইজ এ কনস্ট্যান্ট, লেটস সে কিউ 0, এরম যদি হয়, মানে ধরো একটা বার সে তার সেলফ ওয়েটে ইলংগেটেড হচ্ছে, এখানে কিউ ইজ এ কিউ 0।
ওকে, তো বেসিক্যালি সামথিং লাইক রো এ জি অর সামথিং। তো তো এই ক্ষেত্রে যেটা এক্সাক্ট সলিউশন হবে, ওকে, দ্যাট উড বি আ কোয়াড্রেটিক ফাংশন অফ এক্স, ঠিক আছে। কিন্তু আমি যদি লিনিয়ার বার ফর্মুলেশন ইউজ করি, I'll get an approximate solution. এবার I still have the freedom to model the entire bar, this bar, okay, either with a single element or let's say with 3 elements, okay. এবার আমি ধরো 3টে এলিমেন্ট নিলাম যখন, ওকে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমি ইউজিং লিনিয়ার ফর্মুলেশন C0 C1 এটসেট্রা, ওকে। বাট if I take more and more elements, I'll get less and less error, ওকে। এবং হয়তো দেখা গেল যে 3টে এলিমেন্ট নেওয়ার পর, ওকে, the solution is fairly accurate even with linear bar formulation, okay. It's so accurate I might not need any further element, okay. তাহলে that gives us this the essence of finite element method, that how the error minimizes as you do mesh refinement, ঠিক আছে, ওকে। তো তো that way also, I mean, when you move to 2D or 3D, okay, you can either work with linear elements or at most quadratic elements. But again, I said there could be higher dimensional problems, non-linear problems. So the exact solution may be some arbitrary function of x, y, and z, okay, and also maybe time. So in that case, you can reduce error only through mesh refinement, okay. তো এই সমস্ত কাজের জন্য হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমরা ইউকে জেনারেল ফাংশন প্রথমত নিতে পারি না, এবং 2 নম্বর কারণে হচ্ছে আমরা আমরা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম করছি, সেটারও কারণ হচ্ছে এই বিষয়টা যে উই গেট আ ফিল অফ দ্য এসেন্স অফ ফাইনাইট এলিমেন্ট মেথড। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে রিগার্ডিং বার ফর্মুলেশন? স্যার বলছি যে ফাইনাইট এলিমেন্ট মেথডে আমাদের ফার্স্ট স্টেপ অ্যাপ্রক্সিমেশনটা কোথায়, মানে শেপ এলিমেন্ট চুজ করাটা কি আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন নাকি ডিসক্রিটাইজ করাটা? না, দেখো, আমাদের ফাইনাইট এলিমেন্ট মানে 1D তে অন্তত, ঠিক আছে, প্রথমে বলি 1D তে যতক্ষণ অবধি তুমি এই ভেরিয়েশন ফর্মুলেশনটা লিখলে, এই অবধি কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেশন, কোনো লস অফ ইনফরমেশন নেই। অ্যাপ্রক্সিমেশনটা কখন হলো, যখন এই ভিটাকে সেট অফ ফাংশন, যে ফাংশনগুলোর মধ্যে তুমি সলিউশনটা খুঁজছো, ঠিক আছে, তুমি হাতে হাতে সলিউশনটা যেখানে খুঁজছো, সেই সেটটা when it is not a global set, মানে গ্লোবাল সেট মানে কি, যার মধ্যে সমস্ত সাইনোসয়েডাল ফাংশন, সমস্ত পলিনোমিয়াল সবকিছু রয়েছে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিই, ধরো ফুরিয়ার সিরিজে যে কোনো আরবিট্রারি একটা ফাংশনকে y of x ধরো লিখতে যাই, তাহলে প্রথমে হচ্ছে a0 প্লাস a1 cos x। এখন x spans between 0 and l, ঠিক আছে। আমি x এর বদলে এখানে অন্য একটা কোয়ান্টিটি নিচ্ছি, ধরা যাক w নিচ্ছি, which is pi x by l, ঠিক আছে। সো cos w plus b1 sin w plus a2 cos 2w plus b2 sin 2w and so on, ঠিক আছে। You can represent any arbitrary function, okay, by choosing these coefficients, তাই তো। এবার হচ্ছে যে এবার হচ্ছে যে তাহলে আমরা এগুলোকে কি ভাবতে পারি, এগুলোকে আমরা ভাবতে পারি হচ্ছে আমাদের বেসিস ফাংশন, যেমন ভেক্টরের ক্ষেত্রে আমরা বেসিস ভাবি। এবং এগুলো যে বেসিস সেটাও কিভাবে প্রমাণ করে দেওয়া যায়, যেমন হচ্ছে ইন্টিগ্রেশন বিটুইন 0 to l cos w cos 2w dx is 0, ঠিক আছে। মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর অর্থোগোনাল হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং অর্থোগোনাল, মানে দিস বেসিক্যালি শোজ দ্যাট দিস ইজ আ ডট প্রোডাক্ট, ওকে। আচ্ছা, পলিনোমিয়ালের ক্ষেত্রে
এক্স স্কোয়ার্ড, এক্স কিউব, এগুলো তোমার অর্থোগোনাল হয়তো নয়, বাট দে অলসো রিপ্রেজেন্ট, মানে এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। টেলর সিরিজের ক্ষেত্রে y ইকুয়ালস আই মিন c0 প্লাস c1 x প্লাস c2 x স্কোয়ার প্লাস c3 x কিউব অ্যান্ড সো অন, ঠিক আছে? এগুলোও কিন্তু বেসিস ফাংশন। দে মে নট বি অর্থ নর্মাল, ওকে, বা অর্থোগোনাল, বাট দে স্টিল আর বেসিস ফাংশনস। কিন্তু এক্ষেত্রে সাইনোসয়েডাল ফাংশনের ক্ষেত্রে আমরা দেখিয়ে দিতে পারি যে দিজ আর অর্থোগোনাল বেসিস ফাংশনস। তো এবার হচ্ছে যে তার মানে দাঁড়ালো যে দ্য গ্লোবাল স্পেস ইজ ইনফাইনাইট ডাইমেনশন, ঠিক আছে? এবার মুশকিল হচ্ছে যে তুমি তো ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস নিয়ে তো কাজ করতে পারো না কম্পিউটারের মধ্যে, ঠিক আছে? তোমাকে ফাইনাইট ডাইমেনশনে আসতেই হবে। তুমি ইনফাইনাইট ডাইমেনশন নিয়েও কাজ করতে পারো না, আবার জিওমেট্রিটাকে ইনফাইনাইট নাম্বার অফ ডিফারেন্সিয়াল এলিমেন্টস ডিএক্স ডিওয়াই তে ডিভাইডও করতে পারো না। তোমাকে কাজ করতে হবে ফাইনাইট নাম্বার অফ ভেরিয়েবল, ঠিক আছে? দ্যাটস ওয়াই ইউ ওয়ার্ক উইথ finite number of elements of finite size, okay, hence the finite elements. And also the trial functions that you use, they also have finite dimension, ঠিক আছে? এবার সাইনোসয়েডাল ফাংশন, তার একটা অসুবিধা আছে, মানে দিস ইজ সাইন এক্স, ঠিক আছে? প্রথম ফাংশনটাই একটা কার্ভ, ঠিক আছে? ওয়ারেস তুমি দেখো পলিনোমিয়ালের ক্ষেত্রে ফাংশনগুলো এভাবে রাইজ করছে, কনস্ট্যান্ট, লাইন, কোয়াড্রেটিক অ্যান্ড সো অন। দ্য কার্ভেচার ইজ গ্র্যাজুয়ালি চেঞ্জিং, ঠিক আছে? হেন্স উই ইউজ পলিনোমিয়ালস অ্যাজ শেপ ফাংশনস, ঠিক আছে? কিন্তু যখনই তুমি এই গ্লোবাল সেটটা না নিয়ে একটা ট্রাঙ্কেটেড সেট নেবে, মানে তুমি এখানে বা এখানে স্টপ করে যাবে, ঠিক আছে? দ্যাটস ওয়্যার ইউ ইন্ট্রোডিউস দ্য সোর্স অফ এরর, ঠিক আছে? এররটা এখানে, এইখানে না, ঠিক আছে? এবার মানে এইটা ট্রাঙ্কেশন প্রবলেম, এরর, মানে ট্রাঙ্কেশন এরর ট্রাঙ্কেশন, টাইপের। ফাংশন স্পেসের ট্রাঙ্কেশন এরর, ব্যাস। এবার যদি তুমি 2D তে বলো, 2D তে এরর এইখানে শুরু হয়, এই একটা জিওমেট্রি তুমি মেশ করছো, ধরে নিলাম শুধু ট্রায়াঙ্গেল এলিমেন্ট দিয়ে মেশ করছো। বুঝতে পারছো কোথায় এরর শুরু হচ্ছে? ইউ ক্যানট ক্যাপচার দ্য জিওমেট্রি ইটসেলফ। 1D তে এই প্রবলেম ছিল না। এই পার্টটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। That you cannot capture the shape itself, okay? In 2D and 3D, the problem starts from there, ঠিক আছে? ওই জন্য আর কি বেশি রিফাইন করবো আর কি মেশটা, যাতে বেশি অ্যাকিউরেট সলিউশন দেয়। হ্যাঁ, মানে ধরো যদি আমি একটা ছোট্ট এখানে একটা পাঞ্চ হোল থাকে আমার, তার অ্যারাউন্ডে মেশ রিফাইন করবে, ঠিক আছে? কিন্তু সেটা দ্যাট ইজ নট দ্য অনলি রিজন ফর মেশ রিফাইনমেন্ট, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে তুমি ধরো ইউল স্টার্ট উইথ এ কোর্স মেশ, ওকে, you start with a coarse mesh and then you will do one step of refinement, ঠিক আছে? এবং you will see, you will notice, let's say when you refine the mesh, here is the number of elements, okay, and let's say you are looking at the value of stress at a given location, ঠিক আছে? স্ট্রেসের ভ্যালুটা এখান থেকে এখানে গেল, ঠিক আছে? তারপর তুমি আরেকটা সেট অফ রিফাইনমেন্ট করলে, তোমার এলিমেন্ট নাম্বারটা এখানে পৌঁছালো এবং তোমার স্ট্রেসের ভ্যালুটা এখানে গেল। এবার তুমি খেয়াল করলে যে এই কার্ভটা সেটেল করবেই, মানে দ্যাট ইজ দ্য জেনারেল ট্রেন্ড, ঠিক আছে? এই রিফাইন করতে করতে তোমার একটা টাইমের পর মনে হলো যে আমার এলিমেন্টের নাম্বারটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে, কিন্তু আমার মানে সলিউশনটা 5%ও চেঞ্জ হচ্ছে না। তুমি সেখানে ধরে নিলে তোমার মানে সলিউশন স্যাচুরেট করে গেছে, বা হচ্ছে তোমার কি বলবো, মানে তোমার গ্রিড ইন্ডিপেন্ডেন্স, ওকে, এই বিষয়টা ঘটে গেছে। মানে এরপরে ফার্দার তুমি মেশ রিফাইন করেও
সলিউশনটাকে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টে তুমি ইমপ্রুভ করতে পারবে না, ঠিক আছে? মানে সলিউশনটা 1% বা 2% করে ইমপ্রুভ করছে, হুইচ ইজ ওয়েল উইদিন দ্য ইনগ্রেনিং লিমিটস, ঠিক আছে? এইটা হয়তো এক্সাক্ট সলিউশন। এবার মুশকিল হচ্ছে যে এই এক্সাক্ট সলিউশনটা কত আমরা তা জানি না। এই যে যখন আমরা 2D বা 3D প্রবলেম করছি, আনলাইক আ বার প্রবলেম, কারণ এই ক্লোজ ফর্ম ইন্টিগ্রেশনটাই আমরা করতে পারছি না। ওই ধরে ধরে ইন্টিগ্রেশন যে মানে আমি ইউ প্রাইমকে লিখে দিলাম কিউ বাই ই এ, এবং হচ্ছে যে তারপরে ধরে ইন্টিগ্রেশন করে দিলাম, এই কাজটাই আমি করতে পারছি না। বিকজ ওই যে পার্শিয়াল ডেরিভেটিভস, partial differential equations, that is PDEs, and also non-linearity and all. Because of that, আমি ক্লোজ ফর্ম সলিউশনটা বার করতেই পারছি না। মাই অ্যাক্সেস টু ক্লোজ ফর্ম সলিউশন ইজ থ্রু মেশ রিফাইনমেন্ট, ঠিক আছে? এবং যে পয়েন্টের পর আমি সাবস্টেন্সিয়াল ইমপ্রুভমেন্ট পাবো না, ধরা যাক আমি 1% 2% তার বেশি ইমপ্রুভমেন্ট পাচ্ছি না, তাহলে আমি বলবো যে ব্যাস, আমার আর মেশ রিফাইনমেন্ট করবার দরকার নেই। বোঝা গেল? ইয়েস স্যার। স্যার বলছি, ধরুন ধরুন যে কোনো এফিএম সফটওয়্যার যেমন ম্যানসিস বা কনসোল, এগুলোতে ধরুন যেরকম থাকে কোর্স থাকে, ফাইন, ফাইনার, এক্সট্রা ফাইন, তো ওখানে কি কম্পিউটার প্রথম থেকেই মানে ওদের ইনপুট দেওয়াই থাকে গ্রিড ইন্ডিপেন্ডেন্ট স্টাডি করার জন্য? ধরুন একদম আমি না, যদি ফাইন। একদম না, তোমাকে করতে হবে। আচ্ছা। হ্যাঁ, যেগুলো হয় যে তুমি যদি ওয়ার্ক বেঞ্চের সরি অ্যানসিসের ওয়ার্ক বেঞ্চকে কনসিডার করো, ঠিক আছে? অ্যানসিসের দুটো এনভায়রনমেন্ট আছে, একটা ক্লাসিক্যাল এপিরিয়াল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ধরো ওয়ার্ক বেঞ্চ। যদি ক্লাসিক এনভায়রনমেন্ট ধরো, সেটা সেটাতে তোমাকেই সমস্ত কিছু করতে হবে, ঠিক আছে? আর যদি ওয়ার্ক বেঞ্চ ধরো বা কনসোল ধরো বা তুমি হচ্ছে যে অ্যাবাকাসের এনভায়রনমেন্ট ধরো, দ্যাট ইজ টু সাম এক্সটেন্ট অটোমেটেড, ঠিক আছে? এবং সেক্ষেত্রে যেটা হয় যে তোমার একটা মোটের ওপর কোনটা অ্যাকসেপ্টেবল মেশ, ঠিক আছে, সেই ধরনের একটা মানে ইনপুট প্রোভাইড করা থাকে সফটওয়্যারকে। তো if you go by the fine mesh, that would probably give you very very close solution, but that doesn't mean you should blindly trust that. You should go for one level of refinement, and check how far the solution is improving. আচ্ছা, এই বিষয়টা থাক, হ্যাঁ, ফাইনাইট এলিমেন্ট সফটওয়্যার 2D 3D এগুলো থাক। আমরা আজকে আমাদের যেটুকু পড়ে আসার কথা ছিল সেইটার থেকেই বাকি প্রশ্নগুলো দেখি। আর কারো প্রশ্ন নেই কোনো? স্যার আপনার নোটসে পেজ 15-এ যেখানে লোড ম্যাট্রিক্সটা যেটা লিখছেন একদম 15-এর শেষে, সেটা কি করে আসছে একটু বলবেন? ওটা আমি বুঝতে পারছি না। ওই ম্যাট্রিক্স 1 - 2 ওই এপসাইলন প্লাস এপসাইলন স্কোয়ার, ওইটা। মানে তুমি কি এর কথা বলছো? আমার কাছে নোটটা এই মুহূর্তে নেই। ধরো তুমি কি এটার কথা বলছো, তোমার ওই ফার্স্ট ভেরিয়েশনের কথা বলছো? না, এই বার প্রবলেমে লোড ভেক্টরটা যেটা আসছে, যেটা -1 to 1 ইন্টিগ্রেট করতে হবে তারপরের স্টেপে মনে হয়। আচ্ছা, এপসিলন স্কোয়ার আসছে? ওটা এপসাইলনে ওই জিটা জিটা মনে হয়। যাই, হ্যাঁ, যাই যাই স্কোয়ার। যাই যাই যাই, হ্যাঁ, সরি। এটা কিভাবে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে স্টিফনেস ম্যাট্রিক্সের ইন্টিগ্রেশনে বলছে কি? হ্যাঁ স্যার, স্টিফেন ম্যাট্রিক্স ওই আরএইচএস টা আর কি, যেটা এফ বললেন মনে হয় একটু আগে, ওটা। ফোর্স ভেক্টর, হ্যাঁ ফোর্স হ্যাঁ। ভেক্টর। আচ্ছা, তো ওটা কিভাবে আসছে? মানে এটা এটা ডিপেন্ড করবে, ধরো this is the force vector, okay, and that would be somewhat like this, uh, in transpose q dx, এরকমই তো দেখতে হবে। এবার ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ ফাংশন কিউ ইজ, এই টার্মটা দেখতে আলাদা হবে। এবার হচ্ছে যে 1D বার এলিমেন্টের ক্ষেত্রে
দুটো শেপ ফাংশন হচ্ছে, মানে এন ট্রান্সপোজটা দেখতে একটা ভেক্টরের মতো, হুইচ ইজ 1 - i/2 1 + i/2, ঠিক আছে। এবার কিউটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিউটা এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে মাল্টিপ্লাইড হবে। বাট ইফ কিউ ইজ এ লিনিয়ার ফাংশন অফ এক্স, ওকে, অ্যাকর্ডিংলি দ্যাট নিডস টু বি মাল্টিপ্লাইড, ঠিক আছে। মানে if q is a linear function of x, that then q can also be written as q, uh, um, you know n times q hat, okay, then it can also be written as somewhat like this. মানে আমি বলতে চাইছি এই বার এলিমেন্টটা রয়েছে, ওকে, এরপর আমি এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড লোড দিয়েছি, অ্যাক্সিয়াল লোড কিউ, ওকে, তার ভ্যালুটা এখানে Q1 আর এখানে Q2, তার মধ্যে লিনিয়ারলি চেঞ্জ করছে, ওকে। তো এই ক্ষেত্রে কিউ ক্যান বি রিটেন লাইক দিস। তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। আচ্ছা, একটা জিনিস বললাম যে দুটো ভেক্টর যদি সেম সাইজের হয়, A transpose B gives you a scalar and it is basically A dot B, whereas A B transpose gives you a matrix, and A B transpose is written as A, this thing is called a dyadic product, B, আর A B transpose IJ is AI BJ, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে লিখি, আমি বোধহয় এরকম একটা এক্সাম্পল দিয়েছি, এটা কিন্তু একটা এক্সাম্পল, হ্যাঁ। n transpose n q hat dx যদি লিখি, so n originally being a row vector, transpose of that is this column vector, and then again, so this is now 2 × 1 and this is 1 × 2, so this gives you a matrix, okay, this whole thing gives you a matrix, ঠিক আছে। এবং সেই ম্যাট্রিক্সটা দেখতে হবে হচ্ছে, আমি যদি এই পার্টটাকে বলি n1, দুটো শেপ ফাংশনকে n1 আর n2 বলি, তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে হবে হচ্ছে এরকম, n1 টাইমস n1, n1 টাইমস n2, n1 টাইমস n2, n2 টাইমস n2, ঠিক আছে। এবং তারপরে তুমি হচ্ছে এটাকে ইউ আর মাল্টিপ্লাইং দিস উইথ q1 q2, and then you can do the integration. Actually you can do this integration first and do the multiplication later. এইরকম কিছু ছিল কি? হ্যাঁ স্যার, এরকমই ছিল। ওকে, আমার মনে হয় এর পরের পার্টটা শুধু হচ্ছে তোমার পলিনোমিয়াল গুলো মাল্টিপ্লাই করা, সেটাকে ইন্টিগ্রেট করা, এবং ভেক্টরের ডিফারেন্সিয়েশন, রাদার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অন্তত ইট ইজ টার্ম বাই টার্ম, ঠিক আছে। তুমি যখন ইন্টিগ্রেট করছো একটা ভেক্টরকে বা একটা ম্যাট্রিক্সকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মকে ধরে ইন্টিগ্রেট করছো, সেটাই বোঝায়। মানে এক একটা ইন্ডিভিজুয়াল টার্ম হচ্ছে একটা স্কেলার, ইউ আর সিম্পলি ইন্টিগ্রেটিং আ সেট অফ স্কেলার্স ইন্ডিপেন্ডেন্টলি, ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এনি আদার কোয়েরিজ? আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি ইন জেনারেল, ঠিক আছে, মানে আমি জানি তুমি যদি শুধু নোটস দেখো পাতার পর পাতা, দ্যাট উড বি আ লিটল ডিফিকাল্ট, বাট ওই ভিডিও লেকচার গুলো দেখে মোটামুটি কতটা ফলো করা যাচ্ছে? মনে হচ্ছে যে আগামী 4 দিন আরো 4টে ভিডিও দেখা যাবে? হ্যাঁ স্যার, মানে লেকচারটা দেখে নোটসটা দেখলে তাও বোঝা যাচ্ছে মানে কিছু কিছু জায়গায়, বাট আচ্ছা, শুধু আমার নোটস সাজেশন হচ্ছে লেকচারটা যখনই দেখবে মানে খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে, এবং হচ্ছে যে মানে যখন ক্লাস করবে তখন তো কষবেই, পরে ধরো যখন নোটসটাও দেখছো তোমরা একবার হাতে কষে নেবে। এখন আমাদের কাছে টাইমটাই লিমিটেড আছে, কিন্তু একটু এফোর্ট তোমাদেরও দিতে হবে এই বিষয়টাতে।
আমি বুঝতে পারছি যে অন্যান্য সাবজেক্টে হয়তো থাকবে বা ক্লাস থাকবে, কিন্তু মানে ধরো দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিডিও দেখাটা খুব ডিফিকাল্ট বলে আমার মনে হয়, ঠিক আছে? উম, উম, মানে আর একটা জিনিস যেটা ওই র্যালি রিডস মেথড আর ওয়েটেড রেসিডুয়াল, মানে ওটা কি নোটসে যেটা আছে ওইটুকুনি পড়তে হবে? ওইটুকুনি পড়লেই চলবে। গ্যালারিক্স মেথড, গ্যালারকিনস মেথড, এই দুটো। মানে স্যার ওটা কি অ্যাজ এ থিওরি আসে? হ্যাঁ, মানে ওটা দেখো, ওটা থেকে আমি হয়তো শর্ট নোট দিতে পারি, ঠিক আছে? ওটা কেন, ওটা কেন কারণ হচ্ছে যে ফাইনাইট এলিমেন্ট তো আউট অফ দ্য ব্লু অ্যাপিয়ার করেনি, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো ফাইনাইট এলিমেন্ট মেথডের আগে অ্যাপ্রক্সিমেট সলিউশন পাওয়ার কি কি মেথড ছিল, ঠিক আছে, তার মধ্যে তুমি র্যালি-রিডস মেথড বা গ্যালারকিনস মেথড দেখতে পারো। এবং এই মেথড গুলোতেও তোমার এক ধরনের ট্রায়াল ফাংশন ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তো কিন্তু ডিফারেন্স উইথ ফাইনাইট এলিমেন্ট মেথড ইজ র্যালি-রিডস বা গ্যালারকিনস মেথড যখন তুমি ইউজ করছো, সেই ট্রায়াল ফাংশনটা ইট ইজ ভ্যালিড অ্যাক্রস দ্য জিওমেট্রি, ফর দ্য এন্টায়ার জিওমেট্রি। তুমি যদি বারের জন্য একটা ট্রায়াল ফাংশন নাও, দ্যাট উইল বি ভ্যালিড ফ্রম লেফট হ্যান্ড টু রাইট হ্যান্ড। ওয়ারেস তুমি যদি ফাইনাইট এলিমেন্ট ফর্মুলেশন ইউজ করো, তুমি বারটাকে 2টো বা 3টে বা 4টে এলিমেন্টে ভাগ করতে পারো, and any given shape function would be valid in a given element only, ঠিক আছে? স্যার এই দুটোই আছে তো, মানে র্যালি-রিডস আর গ্যালারকিন, বাকি? হ্যাঁ দেখো, Galerkin's method is a subset of a bigger set, okay, which is a weighted residual method. ওয়েটেড রেসিডুয়াল মেথড নানা রকম হতে পারে। যদি তুমি হ্যাঁ ওয়েটটাকে ইটসেলফ ট্রায়াল ফাংশন নাও, দেন ইউ গেট গ্যালারকিনস মেথড, ঠিক আছে? গ্যালারকিনস, আচ্ছা, আর কিছু? স্যার বলছি অ্যাসাইনমেন্ট গুলো একটু বলবেন। একটা ফার্স্ট লেকচারে তো দেখলাম যে আপনি বলেছেন গ্যালারকিনস মেথড আর র্যালি-রিডস মেথডটা দেখে আসতে, মানে ওটাই অ্যাসাইনমেন্ট বলেছিলেন। হ্যাঁ, তো তার মানে হচ্ছে ওইটা দেখে পড়ে, ঠিক আছে, নিজের তুমি দেখো যে নোটস না দেখে নিজে থেকে কি 2টো শর্ট নোট লেখা যাচ্ছে, র্যালি-রিডস মেথড, গ্যালারকিনস মেথড। এবং এই যে নোটটা তুমি, শর্ট নোটটা তুমি লিখবে, দিস সাবজেক্ট ইজ নো মেকানিক সাবজেক্ট, দিস সাবজেক্ট ইজ টোটালি আ ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। এটা মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অ্যাপ্লাইড হয় ফাইনাইট এলিমেন্ট মেথড, বাট ইটস আ সাবজেক্ট অফ ম্যাথামেটিক্স, ওকে? তার মানে তুমি তার ম্যাথামেটিক্যাল ফর্মুলেশনটাকে, ঠিক আছে, সমস্ত কিছু ঠিকঠাক লিখতে পারছো কিনা। এবং যখনই তুমি একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট লিখবে, তার কিছু অ্যাজাম্পশন আছে, তার কিছু মানে প্রিটেক্সট আছে আগের থেকে বলে নেওয়া। যেমন হচ্ছে ভেরিয়েশন ফর্মুলেশন লিখবার সময় আমি বারবার একটা জিনিস রিপিট করি, সেটা হচ্ছে দিস ভি ইজ আরবিট্রারি and v belongs to the set of same set as u, and also v is 0 in gamma u। এই 3টে স্টেটমেন্ট আমি সবসময় বলি ভেরিয়েশন ফর্মুলেশন লিখবার সময়, ঠিক আছে? এই জিনিসগুলো মেনশন করে কি কি বলা উচিত, জিনিসটা লজিক্যালি এক্সপ্লেন্ড হচ্ছে কিনা, মানে when you are studying it, সেটা সেটা হচ্ছে তুমি একটু কনসাসলি পড়বে। আচ্ছা, আমি একটা প্রশ্ন দেখলাম চ্যাটে, সেটা হচ্ছে যে লেকচার 2 বা লেকচার 3 তে কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছি কিনা। যদি লেকচার 2 বা লেকচার 3 তে অ্যাসাইনমেন্ট কিছু বলে না থাকি, তাহলে দিই, ঠিক আছে? সব কটা যদি একদম মানে থাকবেই অ্যাসাইনমেন্ট তা কিন্তু না, প্রত্যেক লেকচারে যে থাকবেই তা কিন্তু না। স্যার অ্যাসাইনমেন্টটা মানে মানে লিখে তো কোথাও একটা দেখাতে হবে। হ্যাঁ, তুমি যেটা করবে, অ্যাসাইনমেন্টের একটা ছোট খাতা করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা খাতা বা কিছু লুজ শিট নিয়ে তুমি স্টেবল করবে, কিন্তু যেমন ভাবে একটা ল্যাবরেটরি রিপোর্ট করো, যেমন ভাবে একটা সেমিস্টারে পরীক্ষার খাতা লেখো, একটা ফেয়ার খাতা, ঠিক আছে, যেটাতে তুমি গোটা গোটা অক্ষরে পরিষ্কার করে টাইম নিয়ে একটা অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করছো, ঠিক আছে? মানে ধরো এই অ্যাসাইনমেন্টের উপর ইউ উড বি গ্রেডেড সেই রকম ভাবে। তো ধরো প্রথম দিনের অ্যাসাইনমেন্টটা তার প্রথম পাতা বা প্রথম 2টো পাতার মধ্যে রইল, তার 2 দিন বাদে একটা কিছু অ্যাসাইনমেন্ট দিলাম, তারপরে থাকি, এইরকম। আচ্ছা। তুমি দেখো যে কোনো নোটস না দেখে, কোনো ইন্টারনেটে কোনো হেল্প না দেখে তুমি ওই র্যালি-রিডস মেথড বা গ্যালারকিনস মেথড লিখতে পারছো কিনা। আচ্ছা, যদিও আমি নোটস প্রোভাইড করেছি, যদিও আমি হচ্ছে তোমাদের ভিডিও লেকচার প্রোভাইড করেছি, ঠিক আছে, আমি কিন্তু কখনোই ক্লেম করছি না যে দিজ আর অল, মানে তার মধ্যেই সমস্তটা আছে। ইউ আর ফ্রি টু লুক ইন দি ইন্টারনেট ওয়াইল ইউ আর স্টাডিং, ওকে, অ্যাকচুয়ালি ইউ শুড, ওকে? এবং হচ্ছে যে টেক্সট বই আমি হয়তো কিছু বলিনি,
কিন্তু আমি আজকে কতগুলো টেক্সট বই বলে দিতে চাই। ঠিক আছে, টেক্সট বই কেন, জাস্ট নিজেদের সঙ্গে রাখার জন্য। এবার টেক্সট বইগুলোর নাম আমার মনে নেই, আমি শুধু অথরের নাম বলছি। যেমন হচ্ছে প্রথমত কন্টিনিউয়াম মেকানিক্স বা অ্যাডভান্সড সলিড মেকানিক্স এর জন্য দুজন অথরের নাম আমি বলছি। একজন হচ্ছেন এল.এস. শ্রীনাথ, ওকে, আমার নামের স্পেলিং ভুল হতে পারে। আরেকজন হচ্ছেন চন্দ্রশেখর যোগ, ওকে। এই চন্দ্রশেখর যোগ আমার ক্লাস টিচার ছিলেন, তো মানে আমি ওনার ক্লাসে এই সাবজেক্টটি পড়েছিলাম। তো এনার ফর্মুলেশনটা একটু হয়তো ডিফিকাল্ট মনে হতে পারে, ঠিক আছে। এল.এস. শ্রীনাথের খুব ইজি হবে আমি বলছি না, কিন্তু একটু হয়তো ইজিয়ার হতে পারে এল.এস. শ্রীনাথের ফর্মুলেশন। আর এছাড়া আমার নোটস তো আছেই সলিড মেকানিক্স এর উপর, এবং যেটুকুও লেগেছে আমাদের সলিড মেকানিক্স বা কন্টিনিউয়াম মেকানিক্স, আই থিঙ্ক আই হ্যাভ ডিসকাস দ্যাট ইন দ্য রেসপেক্টিভ লেকচার। এটা হচ্ছে এক নম্বর। এবং হচ্ছে ফাইনাইট এলিমেন্টের জন্য যে অথরের কথা বলার, প্রথম যে বইটা বলছি, চন্দ্রপুতলা অ্যান্ড বেলেগুন্ডু, ওকে। এনাদের বইটা খুব ইজি এবং খুব রিডেবল, ঠিক আছে, মানে পরপর পরপর তুমি দেখে যেতে পারবে, বুঝতে পারবে। এবং এনাদের ফর্মুলেশনটাকেও মোটের ওপর বলে, মানে তোমার হচ্ছে ম্যাথামেটিক্যালি কনসিস্টেন্ট বলে ধরা যেতে পারে মোটের ওপর। 2 নম্বর যে বইটা, দ্যাট ইজ বাই জে.এন. রেড্ডি, এনার ফর্মুলেশনটা ইউল ফাইন্ড ভেরি ক্লোজ টু মাইন, ঠিক আছে, এবং ভেরিয়েশন ফর্মুলেশন এটসেট্রা করে, কিন্তু একটু হয়তো ডিফিকাল্ট ইন রিডেবিলিটি মনে হতে পারে, ঠিক আছে। তো এই দুটো বই মোটামুটি এর থেকে দেখলেই হবে, ওকে। বইগুলোর পিডিএফ অ্যাভেলেবেল হবে, মানে আমার কাছে হবে না PDF। মানে নেটে পাওয়া যাবে? দেখো কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। আগে জেএন রেডিটটা পাওয়া যাবে যদি ঘাটা যায়, আমার মনে হয় জেএন রেডিটটা থাকবে। আচ্ছা, দেখতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা। এনি আদার কোয়েশ্চেন? আমি একটু সারপ্রাইজ যে এত কম কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা যদি আবার কবে বসবো আমরা? নেক্সট ওয়েডনেসডে? হ্যাঁ স্যার, ঠিক আছে, এই টাইমে। হ্যাঁ, তাই নেক্সট ওয়েডনেসডে আমরা বসি, এবং হচ্ছে আমরা আরো 4টে ভিডিও লেকচার, মানে এবং হচ্ছে যে মানে রোজ একটা করে দেখো, মানে এরকম যেন না হয় যে বুধবার ক্লাস আছে বলে বুধবার সকালে দেখতে বসলাম, এরকম করো না। আর 1 নম্বর, আর খুব বেশি তো সময় লাগবে না আশা করি দেখতে, তো দেখো লেকচার গুলো, এবং হচ্ছে যে অ্যাসাইনমেন্ট গুলো প্র্যাকটিস করো, কারণ অ্যাসাইনমেন্ট গুলো প্র্যাকটিস করলে নিজেরা বুঝতে পারবে কতটা কি সাবজেক্টটা বুঝতে পারছো তোমরা। তো এই করে আমরা বুধবার বসি, ঠিক আছে, একই টাইমে, ওকে। ওকে স্যার। ওকে। ঠিক আছে। ঠিক আছে স্যার।